Bismillahirrahmanirrahim. Good evening, everybody. Now the topic of the class is cohort study. এর আগের ক্লাসে আমরা ক্রস সেকশনাল স্টাডি এবং মিস কন্ট্রোল স্টাডি পড়েছি। এখন হচ্ছে কোহর্ট স্টাডি। কোহর্ট স্টাডির নাম এসেছে কোহর্ট শব্দটা থেকে। কোহর্ট হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠী। আগে যেটা বলেছি যে হয়তো কারো বার্থডে 1লা জানুয়ারি, তাহলে সারা বিশ্বে যাদের বার্থডে 1লা জানুয়ারি সবাই একটা কোহর্ট। এরকম বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে হতে পারে কোহর্টের গঠন। এখানে বলা হয়েছে কোহর্ট কি? এ কোহর্ট ইজ এ গ্রুপ অফ পিপল who have something in common and who remain part of a group over an extended period of time. এখানে আরো ক্লিয়ারলি বলা হয়েছে যে সামথিং ইন কমন মানে কোন একটা বৈশিষ্ট্য তাদের কমন, সবারই একই, এবং তারা সবাই ওই গ্রুপের অংশ অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে ওই গ্রুপের অংশ। এই কোহর্টের ডেফিনেশনটা সবাই শিখে ফেলবেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এ কোহর্ট ইজ এ গ্রুপ অফ পিপল who have something in common and who remain part of a group over an extended period of time. In cohort study, the researchers select the subject at the onset of the study and then determine whether they have risk factors or whether they are exposed to risk or not. This study proceeds from cause to effect. অর্থাৎ আমি সাবজেক্ট সিলেক্ট করব। ধরেন আমি সিলেক্ট করলাম যে সেন্ট মার্টিন দ্বীপে যারা বাস করে তারা আমার স্টাডি সাবজেক্ট। তাহলে ওই সেন্ট মার্টিন দ্বীপে যারা এখন আছে তাদের আমি আমার স্টাডির শুরুতে তাদের কিছু তথ্য আমি নিব, আমি যেটা দেখতে চাই। ধরেন তাদের ব্লাড প্রেশার, তাদের স্মোকিং স্ট্যাটাস, তাদের ফুড হ্যাবিট, তাদের অকুপেশন, এডুকেশন, এগুলো সব আমি স্টাডির শুরুতে দেখে রাখলাম। তারপরে আজ থেকে 20 বছর পরে আবার দেখব, তারও 20 বছর পরে আবার দেখব। এরকম ভাবে এই 40 বছর পরে আমি তাদের কার কার হাইপারটেনশন হলো, কার ইসকেমিক হার্ট ডিজিজ হলো, কার ডায়াবেটিস হলো, বা যে লোকটা স্মোকিং করতো তার কি কি অসুখ হলো, যে লোকটা সল্টি খাবার বেশি খেত তার কি কি অসুখ হলো, যে লোকটা মাছ ধরতো তার কি কি অসুখ হলো, যে কৃষি কাজ করতো তার কি অসুখ হলো। তাহলে এইভাবে দীর্ঘদিন এখন থেকে শুরু করে ভবিষ্যতে ফলো আপ করে যে ফাইন্ডিংস পাওয়া যায়, সেই ধরনের স্টাডিটা হচ্ছে কোহর্ট স্টাডি। অর্থাৎ এটা কেস কন্ট্রোল স্টাডির বিপরীত। স্যার এখানে কি আমি ইফেক্টটা আগে ডিটারমিন করে রাখবো? না না, ইফেক্ট ইফেক্ট আমি ডিটারমাইন করে রাখবো না। আমি হচ্ছে যে ডিটারমাইন মানে আমি ধরে রাখতে পারি যে আমি কি দেখতে চাই সেটা আগে ডিটারমাইন করে রাখবো, এবং কি কি রিস্ক ফ্যাক্টর আমি অবজার্ভ করব সেটাও আমার আগে স্পেসিফাই করে নিতে হবে। কিন্তু সেগুলো আগে ঘটবে না, ঘটবে আলটিমেটলি 40 বছর পরে। 40 বছর পরে যদি নতুন কিছু ঘটে যেটা আমি ধরেন আমার ধারণায় বা আমার গণনায় আনি নাই, সেরকম কিছু ঘটতে পারে নতুন। যেগুলো ইউজুয়াল সেটা তো আমি ধরেই রাখবো, তার বাইরের নতুন কিছু কিছু ঘটতে পারে, এরকম আর কি বিষয়টা। Here all subjects are observed over certain period of time to see the effect of risk factors or exposure. The purpose of cohort study is to find out the risk factors. এখানে এখানেও রিস্ক ফ্যাক্টর বের করা হয়, এবং এইখানে যে রিস্ক ফ্যাক্টর বের করা হয় তার একুরেসি বা ভ্যালিডিটি বেশি হয়। কারণ এখানে একদম আপনি দেখতেছেন যে স্মোকিং করলো ওভার 40 ইয়ার্স বা ওভার 60 ইয়ার্স, তার কি কি ডিজিজ হলো, আর ওই একই কোহর্টের মধ্যস্থ যারা স্মোকিং করে নাই তাদের হয়তো ওই রোগটা হয় নাই। তখন একটা ধারণা পাওয়া যাবে যে তাহলে স্মোকিং করলে ওই অসুখটা হয়। আমাদের যারা চিকিৎসক আছি আমরা ওই যে কার্ডিওভাস্কুলার ডিজিজের যত রিস্ক ফ্যাক্টর, মায়োকার্ডিয়াল ইনফেকশনের রিস্ক ফ্যাক্টর গুলো আমরা এখন জানি, তাই তো? এই যে স্মোকিং বা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, হেভি ফ্যাটি ডায়েট, স্ট্রেস, এগুলো যে কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক ফ্যাক্টর, সেটা কোন স্টাডি থেকে এসেছে বলতে পারেন কেউ?
ফার্মিংহাম স্টাডি। গুড। ফ্রেমিংহাম স্টাডি একটা স্যার কোহর্ট স্টাডি থেকে এসেছে। হ্যাঁ, আদার নেমস অফ কোহর্ট স্টাডি, এই কোহর্ট স্টাডিকে এটার ধরন অনুযায়ী আরো বিভিন্ন নামে ডাকা হয়। এই নামগুলো মনে রাখবেন, কুইজের জন্য কুইজে আসতে পারে। কি কি? প্রসপেক্টিভ স্টাডি, যেহেতু সামনের দিকে করা হয় এজন্য এটা প্রসপেক্টিভ স্টাডি। লঙ্গিটিউডিনাল স্টাডি, ওই একই কথা, লঙ্গিটিউডিনাল মানে সামনের দিকে। ইনসিডেন্ট স্টাডি, এই স্টাডিতে ইনসিডেন্টস পাওয়া যাবে। ওই যে আমি 40 বছর ধরে ধরেন 1000 লোককে ফলো আপ করছি, তাহলে সেই 1000 জনের মধ্যে কয় জনের ডায়াবেটিস হলো, এটা হচ্ছে ডায়াবেটিসের ইনসিডেন্স। বা কয় জনের কোনো একটা নতুন ডিজিজ হলো, সেটা হলো ওই ডিজিজের ইনসিডেন্স। এইভাবে কোহর্ট স্টাডির মাধ্যমে ইনসিডেন্টস বা নতুন রোগ শনাক্ত করা যায়। নতুন ভাবে যে অসুখটা হয় সেটা শনাক্ত করা যায়। এটার আরেক নাম ফরওয়ার্ড লুকিং স্টাডি। আর কেস কন্ট্রোলের এর বিপরীত দেখেন, প্রসপেক্টিভ এর বদলে কেস কন্ট্রোলের নাম ছিল রেট্রোস্পেক্টিভ। রেসপেক্ট। হ্যাঁ, আর ফরওয়ার্ড লুকিং এর বদলে ছিল ব্যাকওয়ার্ড লুকিং। হ্যাঁ, এরকম। আর ক্রস সেকশনাল স্টাডির নাম ছিল প্রিভেলেন্স স্টাডি। প্রিভেলেন্স মানে হচ্ছে পুরাতন এবং নতুন উভয় রোগীর শতকরা হার। আর ইনসিডেন্স হচ্ছে শুধু নতুন রোগীর শতকরা হার। তাহলে ওইটা এই ক্রস সেকশনাল দিয়ে প্রিভেলেন্স বের করা যায়, আর কোহর্ট দিয়ে ইনসিডেন্ট বের করা যায়। তাহলে এই জন্যই কোহর্টের আরেক নাম দিয়েছে ইনসিডেন্ট স্টাডি। টাইপস অফ কোহর্ট স্টাডি, প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি হতে পারে, যেটা ইউজুয়াল কোহর্ট স্টাডি, যে এখন থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আমি দেখব। আবার রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি হতে পারে, যেটা আমি আগের ক্লাসে হিরোশিমার বোমা বর্ষণের কথা যেটা উদাহরণ দিলাম, যে আমি তখন থেকে এখন পর্যন্ত ইফেক্ট, এই 2000 সনে এসে 2020 সনে এসে আমার মনে হলো যে আমি তাদের ইফেক্ট গুলা দেখবো। তাহলে আমি নথিপত্রে বা যারা বেঁচে আছে তাদের 40 বছর ফিরে 45 সনে ফেরত যাব। তাদেরকে বলবো যে আপনার যে বোমা হামলা হয়েছে তারপরে আপনার কি কি হলো এটা আমাকে বলেন। তো তার কাছ থেকে শুনবো কিন্তু সামনের দিকে, যে 45 সনে কি হয়েছিল, 50 সনে কি হয়েছিল, 2000 সনে তার কি হলো, এই 2020 সনে কি হলো, তার নাতিপুতির কি হলো। তাহলে শুনতেছি কিন্তু আমি সামনের দিকে, কখন থেকে সামনের দিকে? 45 সন থেকে। কিন্তু 45 সনে আমাকে কিন্তু ব্যাকওয়ার্ড যেতে হয়েছে। এই জন্য এর নাম রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি। আবার রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি হতে পারে, যে আমি 2 বছর আগে থেকে একটা ঘটনা জানা শুরু করলাম, 2 বছর আগে থেকে বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যতে আরো 5 বছর পর্যন্ত। এরকম অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ 3 সময়ে যদি কোনো স্টাডি সাবজেক্টকে ফলো আপ করা হয়, সেটা হলো রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি। এরকম 3 রকম হতে পারে। ইউজুয়ালটার নাম হচ্ছে প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি, আরেকটা রেট্রোস্পেক্টিভ, আরেকটা হলো শুধু রেট্রোস্পেক্টিভ। ডিজাইনটা দেখেন, যে আমি বাম দিক থেকে শুরু করলাম। কোহর্ট সিলেক্টেড ফর দ্য স্টাডি, এই স্টাডির জন্য আমি কোহর্ট বা একটা গ্রুপ অফ পিপল কে সিলেক্ট করলাম। তাদেরকে কিছু লোক আমরা পাবো, ধরেন আমি শুধু একটা দিয়ে উদাহরণ দিই, যে আমি শুধু দেখব এই লোকগুলোর মধ্যে সেন্ট মার্টিনে কারা স্মোকিং করে আর কারা স্মোকিং করে না। আমি কিন্তু তাদেরকে স্মোক করতে বলবো না, তারা অটোমেটিক। যারা স্মোক করে তাদেরকে আমি সাবজেক্ট বা এক্সপোজড হিসেবে ধরবো, আর যারা স্মোকিং করে না তারা আনএক্সপোজড বা কন্ট্রোল হিসেবে থাকবে। পরে এই দুই গ্রুপটাকে আমি 60 বছর পরে গিয়ে দেখলাম যে আহ, এই যারা সাবজেক্ট এক্সপোজ ছিল তাদের কয়জনের ওই ডিজিজটা হলো, আর যারা এক্সপোজ ছিল তাদের কয়জনের ওই ডিজিজটা হলো না। আবার একইভাবে কন্ট্রোল যারা ছিল, অর্থাৎ যারা স্মোকিং করে নাই, তাদেরও ওই অসুখটা কয়জনের হলো, আবার কাদের হলো না, কয়জনের হলো না। এক্সপোজ হলেই যে অসুখ হবে তা না, হতেও পারে, নাও পারে। আবার এক্সপোজ না হলেই যে অসুখ হবে না তা না, এক্সপোজ না হলেও অসুখ হতে পারে। আমরা জানি না যে স্মোকিং করে নাই জীবনে কিছু লাং ক্যান্সার হয়েছে, এরকম আছে না? তাহলে দুইটাই হতে পারে। তাহলে এখানে দেখেন, শুরু হলো স্টাডি বাঁ দিক থেকে, সময়ের সাথে সাথে সামনের দিকে গেল। ডিরেকশন অফ স্টাডি হচ্ছে ফরওয়ার্ড, এই জন্যই এটা প্রসপেক্টিভ লংগিটিউডিনাল বা ফরওয়ার্ড লুকিং স্টাডি।
এটা দিয়ে এই যে লাস্টে দেখেন যে আমি আউটকাম পাচ্ছি দুইটা গ্রুপেই উইথ আউটকাম আবার উইদাউট আউটকাম আউটকাম মানে কি ওই অসুখটা হয়েছে কার কার, তাহলে কার কার নতুন করে ওই অসুখটা হলো সেইটা বের করতে পারছি, তার মানে আমি ডিজিজের ইনসিডেন্স বের করতে পারছি এই কোহর্ট স্টাডি। হিস্টোরিক্যাল কোহর্ট বা রেট্রোস্পেক্টিভ কোহর্ট যেটা, এটা যে রেকর্ড সিলেক্টেড ফর দ্য স্টাডি, সেই ৪৫ সনের রেকর্ড আমি নিব, অথবা ৪৫ সনের কেউ যদি জীবিত থাকে তাদের হিস্ট্রি নিব। এখানেও বোমায় এক্সপোজ হয়েছে, আরেকটা এক্সপোজ হয়নি ওই সময়, বা ক্ষতি হয়েছে হয়নি, অথবা আমি যা দেখতে চাচ্ছি সেই ফ্যাক্টরটা কারো থাকবে কারো থাকবে না, পরে আলটিমেটলি কি আউটকাম হলো। এখানে পেছন থেকে শুরু করব কিন্তু আলটিমেটলি সামনের দিকে যেতে থাকবে, ডিরেকশন অফ ইনকোয়ারি ফরওয়ার্ড, এই জন্য এটাকেও কোহর্ট স্টাডি বলা হচ্ছে। তাহলে কোহর্ট স্টাডি কি কাজে ব্যবহৃত হয়? অ্যাপ্লিকেশন অফ কোহর্ট স্টাডি টু ফাইন্ড আউট দ্য রিস্ক ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ। ডিজিজের সঙ্গে কি কি রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড তার সবগুলোই বের হয়ে আসবে। টু ফাইন্ড দ্য ইনসিডেন্টস, প্রগনোসিস এন্ড ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ, রোগের ইনসিডেন্টস বের হয়ে আসবে, এবং আমি যদি আরো ফলো আপ করতে থাকি তাহলে তাদের প্রগনোসিস, তাদের কি হলো, আলটিমেটলি তাদের কি হচ্ছে ট্রিটমেন্ট করার পরে বা ট্রিটমেন্ট না করার পরে। যদি ট্রিটমেন্ট করার পরে তাদের অবস্থাটা পর্যবেক্ষণ করি তাহলে সেটা হচ্ছে প্রগনোসিস দেখা, আর যদি চিকিৎসা ছাড়াই ন্যাচারালি তাদের কি 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 ঘটে সেটা দেখি তাহলে হলো ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। তাহলে কোহর্ট স্টাডি দিয়ে ইনসিডেন্টস বের করা যায়, ডিজিজের প্রগনোসিস স্টাডি করা যায়, এবং চিকিৎসা না করলে রোগের কি পরিণতি হয় সেটা দেখা যায়, সেটার নামই হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। তাহলে ন্যাচারাল হিস্ট্রি দেখার জন্য কোন স্টাডিটা সুইটেবল, এই প্রশ্নটা কুইজের জন্য ইম্পর্টেন্ট, যে ন্যাচারাল হিস্ট্রি দেখার জন্য কোহর্ট স্টাডি সুইটেবল, ডিজিজের আদ্যপান্ত জানা যায় শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আপনারা, আমরা যারা ডাক্তার এখন সবগুলো ডিজিজের, টিউবারকুলোসিসের আমরা কারণ জানি, কি কি ফ্যাক্টর রিলেটেড সেটা জানি, কিভাবে ডায়াগনোসিস করতে হয় সেটা জানি, চিকিৎসা না করলে কি হয় সেটা জানি, চিকিৎসা করলেও কি আউটকাম হয় এটা আমরা জানি, ক্যান্সারের জানি, সব ডিজিজের আমরা জানি। কিন্তু যখন অজানা ছিল তখন কি করা হয়েছে জানেন? তখন এই কোহর্ট স্টাডি করে 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 সবগুলার ফ্যাক্টর বের করা হয়েছে। ওই যে কার্ডিওভাস্কুলার ডিজিজে ফ্রেমিংহাম স্টাডি, ওইটা করে বের করা হয়েছে তার রিস্ক ফ্যাক্টর, তার প্রিভেনশন সবকিছু বের করা হয়েছে। এখন এগুলো অলরেডি এস্টাবলিশড বলে আমাদের পড়তে আর ব্যাক হতে পারে না। বইয়ের মধ্যে লিস্ট করা আছে রিস্ক ফ্যাক্টর কি। কিন্তু প্রথমে কিন্তু কোহর্ট স্টাডি করে করে মাল্টি সেন্টার লার্জ অনেকগুলো স্যাম্পল নিয়ে ডিফারেন্ট স্টাডি করে করে তারপরে এই রিস্ক ফ্যাক্টর গুলো এস্টাবলিশ করা হয়েছে। আমরা এখন রেডিমেড সেগুলো পেয়ে যাই। Advantage of cohort study: can estimate multiple outcome of a single exposure. একজন স্মোকিং করছে, তার লাং ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার অথবা ক্রনিক ব্রঙ্কাইটিস যা যা হচ্ছে সবই বের করা যাবে, অর্থাৎ মাল্টিপল আউটকাম অফ এ সিঙ্গেল এক্সপোজার, যে কোনো একটা রিস্ক ফ্যাক্টরের যতগুলো আউটকাম সবগুলো বের করা সম্ভব। লেস প্রোন টু বায়াস, এখানে বায়াস হওয়ার কিছু নাই। সে ৪০ বছর ধরে আমি তাকে দেখতেছি, তারপরে তার যা হয় হলো, এখানে বায়াসনেস এর কিছু নাই। সুইটেবল ফর রেয়ার এক্সপোজার, যে এক্সপোজারটা রেয়ার সেটা যদি কারোর মধ্যে থাকে তাহলে আমি তাকে ফলো করে করে বের করতে পারতেছি, রেয়ার এক্সপোজারের ক্ষেত্রে এইটা সুইটেবল। ক্যান মেজার ইনসিডেন্টস অফ দ্য ডিজিজ, একই কথা বারবার বলা হচ্ছে যে ইনসিডেন্টস বের করা যেতে পারে। এটারও আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, মোর এক্সপেন্সিভ, যেহেতু ৪০ বছর ৬০ বছর ধরে আমার ফলো আপ করতে হবে এই জন্য এক্সপেন্সিভ বেশি হবে। টাইম কনজিউমিং এন্ড রিকোয়ার লার্জ স্যাম্পল, অনেক সময় লাগে এবং বড় স্যাম্পল লাগে এগুলো করতে। কেস কন্ট্রোল, যেমন অল্প লোক নিয়ে করা যায়, কোহর্ট স্টাডি অনেক লোক নিয়ে করতে হয়। নট সুইটেবল ফর রেয়ার ডিজিজ, আমি এমন একটা ডিজিজের জন্য ফলো আপ করতেছি, ফলো আপ করতে করতে ৪০ বছর পরে দেখলাম ওই ডিজিজটা হলোই না, তাহলে রেয়ার ডিজিজের জন্য কেস কন্ট্রোল স্টাডি সুইটেবল, কোহর্ট স্টাডি না।
আবার এটা মনে রাখবেন যে রেয়ার এক্সপোজারের জন্য কোহর্ট স্টাডি সুইটেবল, আর রেয়ার ডিজিজের জন্য কেস কন্ট্রোল স্টাডি সুইটেবল। এগুলো এখন মনে হচ্ছে সহজ, পরে সবকিছু যখন করা হবে তখন হঠাৎ করে প্যাচ লেগে যাবে আর কি। এজন্য যার যার মতো করে এই কথাগুলো আত্মস্থ করে রাখবেন যে রেয়ার ডিজিজের জন্য কোহর্ট স্টাডি সুইটেবল না, কিন্তু রেয়ার এক্সপোজারের জন্য বা রেয়ার রিস্ক ফ্যাক্টরের জন্য সুইটেবল। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, জি previous slide sir, advantage of অ্যাডভান্টেজ, yes, sir. আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লস ডিউরিং ফলো আপ ইজ কমন। ওই যে বললাম আমি 1000 মানুষকে ফলো আপ করছি, কেউ মারা যাবে, কেউ ওই এলাকা থেকে চলে যাবে, কেউ স্টাডিতে পার্টিসিপেট করলো, আমি তাকে কোনোভাবেই ট্রেস করতে পারলাম না। এই কারণে এই কোহর্টের লস হয় অনেক বেশি, এই ফলো আপের ক্ষেত্রে লস হয়। এটা আমরা যারা এই যে হসপিটালে কাজ করি বা অপারেশনের পরে বা বিভিন্ন প্রসিডিউর পরে অনেক সময় আমরা রুগীকে আসতে বলি ফলো আপের জন্য। মানুষের ট্রেন্ড হচ্ছে যদি ভালো হয়ে যায় আর আসে না, অথবা মারা গেলে তো আর আসবে না। তো এই কারণে কোহর্ট স্টাডিতে লস হয়ে যায় আমাদের স্টাডি পপুলেশন। আমি ধরেন 1000 জন নিয়ে স্টাডি শুরু করলাম, 40 বছর পরে ওইটা আমার 500 হয়ে গেল, তাহলে লস হলো আমার। রেয়ার ডিজিজের জন্য কি কেস কন্ট্রোল স্টাডি সুইটেবল না? হ্যাঁ, রেয়ার ডিজিজের জন্য কেস কন্ট্রোল স্টাডি সুইটেবল, কারণ রেয়ার ডিজিজটা আমি হাতে পেয়েছি, তারপরে স্টাডি শুরু করলাম, ওইটা রিস্ক ফ্যাক্টর দেখলাম। কিন্তু কোহর্ট স্টাডিতে আমি রেয়ার ডিজিজের জন্য দীর্ঘদিন ফলো আপ করলাম, কিন্তু সেই রেয়ার ডিজিজ আর পেলাম না, তাহলে আমার স্টাডি গোজ ইন ভেইন। Yes. এখন আমরা পাশাপাশি রেখে দেখি কেস কন্ট্রোল এবং কোহর্ট স্টাডি, এবং পরীক্ষায় এটা থাকে ডিফারেন্সিয়েট কেস কন্ট্রোল স্টাডি এন্ড কোহর্ট স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি প্রসিড ফ্রম ইফেক্ট টু কজ, কোহর্ট স্টাডি এর উল্টা, প্রসিড ফ্রম কজ টু ইফেক্ট। এটা স্টার্টস উইথ ডিজিজ, ওটা স্টার্টস উইথ এক্সপোজার। টেস্ট whether cases occur more frequently in person with disease than person without disease. Test whether disease occur more frequently in exposed person than non-exposed person. Usually involves fewer subject. Case control study te kom subject, involves large number of subjects in cohort study. Yields results quickly. Case control study result taratari paoya jay. Cohort study result delayed results. Suitable for studying rare diseases, suitable for studying rare exposure. Estimates odds ratio. Odds ratio কি পরে পড়াবো, ক্লাসে আছে। Estimate relative risk ratio and attributable risk, এই টার্মগুলো পরে পড়ানো হবে। আপনাদের প্রথম কুইজের যে রেজাল্ট, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হতাশাব্যঞ্জক। কিছু সংখ্যক ভালো করেছেন, বাকিরা কিন্তু ভালো করেন নাই। তো এজন্য ওই যে কুইজের পয়েন্ট গুলো আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলে দিচ্ছি যে এই কথাগুলো মনে রাখবেন, তাহলে অন্তত কুইজটা দিতে আপনাদের সুবিধা হবে। কেস কন্ট্রোল স্টাডি থেকে অডস রেশিও বের হয়, আর কোহর্ট স্টাডি থেকে রিলেটিভ রিস্ক রেশিও এবং অ্যাট্রিবিউটেবল রিস্ক বের হয়, এটা মনে রাখবেন। এটা ক্যান নট ইল্ড ইনফরমেশন অ্যাবাউট মোর দেন ওয়ান ডিজিজ। কেস কন্ট্রোল স্টাডি এক ধরনের রোগ নিয়েই করতে হয়, একাধিক রোগের কারণ বের করতে পারে না। ক্যান ইল্ড ইনফরমেশন অ্যাবাউট মোর দেন ওয়ান ডিজিজ, আমি দেখলাম একসাথে একই লোকের অনেকগুলা অসুখ হলো, বা ওই এলাকায় এক একজনের এক একটা অসুখ হলো, তাহলে একই সাথে অনেকগুলা ডিজিজের তথ্য আমি কোহর্ট স্টাডিতে পাবো। কিন্তু কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে আমি যে ডিজিজের পার্সনটা নিলাম শুধুমাত্র সেই ডিজিজের তথ্যই পাবো। কেস কন্ট্রোল স্টাডি রিলেটিভলি ইনএক্সপেন্সিভ, কোহর্ট স্টাডি রিলেটিভলি এক্সপেন্সিভ। থ্যাংক ইউ। আমি যতটা কম কথায় সম্ভব ক্লিয়ার কাট বোঝানোর চেষ্টা করেছি। আপনারা নিজেদের মতো করে পড়ে আরো এটাকে আত্মস্থ করবেন, এবং স্টাডি ডিজাইন গুলো ডক্টর বা যারা পাবলিক হেলথ স্পেশালিস্ট হচ্ছেন আপনাদের মাথায় থাকবে। একটা টাইটেল শুনেই
বা অবজেক্টিভ দেখেই যেন আপনি বুঝতে পারেন এই স্টাডিটার ডিজাইন কি। এবং সেই কম্পিটেন্সি এই ক্লাসগুলো যখন আরো এর পরের ক্লাস হবে এক্সপেরিমেন্টাল স্টাডি। এরকম সবগুলো স্টাডি যখন হয়ে যাবে তখন দেখবেন যে আপনি একটা টাইটেল বা কোনো একটা আর্টিকেল দেখলেই বুঝে যাবেন যে এটা এই ধরনের স্টাডি। স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটু জি, অ্যাসাইনমেন্টের ব্যাপারে কি বলতে চাচ্ছেন বলেন? নেক্সট যে অ্যাসাইনমেন্টটা স্যার এটা জমা কবে? 11 তারিখ। নেক্সট অ্যাসাইনমেন্টের ডেট দিয়েছি না 10 তারিখ? স্যার ওইটা স্যার সপ্তাহের মাঝে তো ছিল, বৃহস্পতিবার পর্যন্ত এক্সটেন্ড করা যায় কিনা স্যার? এক্সটেন্ড করতে চাচ্ছি না। অনেক আগে তো এটা জানিয়ে দিয়েছি, তাই না? মানে অনেক আগে জানিয়ে দিয়েছি। আস্তে, আস্তে জমার করতে ক্ষেত্রে থাকেন। একটু সুবিধা হইতো স্যার, মানে হাতে লিখে জমা দিতে হয়তো স্যার। আ আচ্ছা, যদি সবাই চেষ্টা করবেন 10 তারিখে দিতে। যদি কারো সমস্যা থাকে না হয় ২-১ দিন পর্যন্ত করা যাবে। অফিসিয়ালি ওটা এক্সটেন্ড করছি না। ২-১ দিন পর্যন্ত ওপেন থাকলো। কিন্তু ওই সপ্তাহটাতে অবশ্যই দিবেন। ওই জি সপ্তাহের স্যার, ওই মধ্যে অবশ্যই সপ্তাহ দিবেন। জি জি স্যার। আর যারা অ্যাসাইনমেন্টগুলো ১ম কম্পিউটার কম্পোজ করে দেওয়া যায় না? না, কম্পিউটার হাতের কম্পোজ লেখা। করে দিলে প্রবলেম আছে। ঠিক আছে? প্রবলেম গুলো হচ্ছে যে কাটিং পেস্টিং প্রবলেম। আ আরো কিছু প্রবলেম আছে। অনেকে ধরেন আরেকজনকে দিয়ে করায় ফেলে। হাতের লেখা হলে অন্তত নিজে একবার লিখতে হচ্ছে। এটা একদম আ আমার উদ্দেশ্য যেটা যে আপনি একটু পড়েন সেটা ফুলফিল হবে হাতের লেখা লিখে। ঠিক আছে? এর আগে দিয়েছি অনেক অ্যাসাইনমেন্ট দিয়েছি। কাটিং পেস্টিং বা সবারটা একই রকম। এরকম করে দেয়। জি স্যার। আর এখন যদি সবারটা একই রকমও হয়, সেই একই রকমটা তো আপনি লিখেছেন, আপনি পড়েছেন। ফাঁকি দেওয়ার সুযোগ নাই আরকি। হাতের লেখা আমি চিনে ফেলবো কয়দিন পরে। কাজেই অন্যকে দিয়ে লেখানো যাবে না। আচ্ছা। তাহলে যেটা বলতেছিলাম যে অনেকে ১ম অ্যাসাইনমেন্ট জমা দেন নাই। এটা অবশ্যই একদম ২-১ দিনের মধ্যে দিয়ে দিবেন ১ম অ্যাসাইনমেন্ট। আমি এটা নাম্বার ওপেন ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিব। আর ২য় টা তাহলে কিছুটা ফ্লেক্সিবল থাকলো ডেটের ২-১ দিন পরে। তাহলে অনেক রাত্রি পর্যন্ত স্যার, ক্লাস করলেন। সবাইকে ধন্যবাদ। আজকে দিন আপনাকেও শুরু ধন্যবাদ স্যার। হয়েছিল থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দিন শুরু হয়েছিল আপনাদেরকে দিয়ে, আবার শেষও হলো আপনাদেরকে দিয়ে। থ্যাংক ইউ। জি স্যার। ওকে স্যার স্যার। এরকম সুন্দর ক্লাস নিলে স্যার আমরা সারাদিন ক্লাস করতে রাজি আছি স্যার।